এই এনজিওবাদের চক্করে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। আর বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য এই এনজিওদেরকেই এখন ফান্ড বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন। ফলে কি হচ্ছে, সরকার যেমন ফান্ড পাবে না, একই সাথে এনজিও এলারাও ফান্ড পাবে না। মোট কথা বাংলাদেশে কোনো ফান্ড দেবে। বাংলাদেশের সমস্ত ত্রাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ত্রাণ দপ্তর, স্টপ অর্ডার। তো বাংলাদেশ তো এখান থেকে তো কোনটা হয়ে যাচ্ছে না, একে এই অবৈধ সরকারকে সরাতে হবে। বৈধ সরকার ফিরবে এবং নিরপেক্ষ দলমত নির্বিশেষে, সেটা ভিন্ন মতের মানুষই বলেন, প্রত্যেকটি মানুষের মনেই আজকে একটাই কথা, প্রত্যেকটি মানুষের আজকে একটাই কথা, এটা হচ্ছে আসলে বাংলাদেশে শেখ হাসিনা। ইউনূস সাহেব টেরিবেরি করবেন না, একটা স্লোগান আছে, তেরে মেরে ঠান্ডা করে দেব ঠান্ডা। এটা জনগণ ঠান্ডা ঢুকাই দিবে। ডক্টর ইউনূস, ডক্টর আসিফ এবার কি তাহলে হঠাৎ করে আমেরিকার অ্যাকশনে কি ডক্টর ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকায় আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে একটা বাছাই করা ভিডিও করে দেখাবো, যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। ভিন্ন মতের মানুষই বলেন। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। এই এনজিওবাদের চক্করে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। আর বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য এই এনজিওদেরকেই এখন ফান্ড বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন। ফলে কি হচ্ছে, সরকার যেমন ফান্ড পাবে না, একই সাথে এনজিও এলারাও ফান্ড পাবে না। মোট কথা বাংলাদেশে কোনো ফান্ড দেবে না ইউএসএআইডি। ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসন নির্বাহী আদেশ দেওয়া শুরু করেছে। যা যা বলেছিলাম অতীতের ভিডিওতে অনেকটা মিলে যাচ্ছে ওয়ান বাই ওয়ান। বলেছিলাম না যে বাংলাদেশ নিয়ে বিশ্ব রাজনীতি যেভাবে টালমাটাল হচ্ছে, খুব শীঘ্রই ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসলে সেটা ঘুরে যাবে। এই ডকুমেন্টগুলা তার প্রমাণ। প্রথমত আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, ঠিক এখন থেকে 1 ঘন্টা আগে ইউনাইটেড নেশনের একটা ফান্ড আসা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। ফান্ডটা কি? ইউএসএআইডি নামক একটা প্রতিষ্ঠান, আপনারা সবাই জানেন, ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। অর্থাৎ আমেরিকার বিশ্বব্যাপী যত উন্নয়নমূলক কর্মসূচি আছে, যে উন্নয়নমূলক কর্মসূচিতে তারা সরাসরি ফান্ডিং করে, আমেরিকার বাজেট থেকে যে ফান্ডিংটা সরাসরি আসে, সেই উন্নয়নমূলক কর্মকাণ্ড ইমিডিয়েটলি বন্ধ করার জন্য অর্ডার দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই যে তার ডকুমেন্ট। এখন কি লেখা আছে এই ডকুমেন্টে এবং কোন কোন খাতে টাকা বন্ধ করে দিল আমেরিকা, চলেন একটু শুনে আসি বলতে আমি স্পেসিফিকলি আপনাদেরকে পড়েই শোনাচ্ছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, মার্জনা করবেন, আমি দেখে পড়বো। ইউএসএআইডি হচ্ছে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, যা যুক্তরাষ্ট্র সরকারের একটি সংস্থা যা বিশ্বব্যাপী উন্নয়নমূলক কাজের জন্য কাজ করে। এটি মূলত দরিদ্র দূরীকরণ, টেকসই উন্নয়ন ও মানবিক সহায়তা প্রদানে কাজ করে থাকে। এতদিন ধরে শেখ হাসিনা যে কথা বলে আসছিল যে আমরা উন্নয়নশীল দেশ, উন্নয়ন করব, সেই উন্নয়নের টাকাটা কোথা থেকে আসতো? সেই দাতা সংস্থাগুলোর মধ্যে একটা হচ্ছে এই ইউএসএআইডি। সেই ইউএসএআইডি ইমিডিয়েট নোটিসে বাংলাদেশে ফান্ড দেওয়া বন্ধ করে দিছে। কোন কোন খাতে এদের ফান্ড যায় খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে দরিদ্র দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়ন, এর অধীনে রয়েছে কর্মসংস্থান তৈরি, ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদান। আর দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্য খাতের উন্নয়ন, রোগ প্রতিরোধ, যেমন ম্যালেরিয়া, এইচআইভি এইডস, টিবি, এই রোগগুলোর জন্য যে টিকা আপনারা পান বিনামূল্যে, সেই টিকার যে ফান্ডটা, সেই ফান্ড আসা বন্ধ হবে, অর্থাৎ ফিউচারে আর কেউ টিকা পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে মাতৃস্বাস্থ্য ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন। চতুর্থত হচ্ছে স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নয়ন, এটা হচ্ছে স্বাস্থ্য খাতের মধ্যে পড়ে। শিক্ষার উন্নয়নের মধ্যে সেটা হচ্ছে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষা কার্যক্রম। অর্থাৎ আমরা বলতাম না যে শিক্ষার কোনো বয়স নাই, যে কোনো বয়সে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারবে সরকারি অর্থায়নে, সেই সেবাটা, সেই কার্যক্রমটা যাদের ফান্ডিং এ চলতো, সেই ইউএসএআইডির সেই ফান্ড আসা আজ থেকে বন্ধ হয়ে যাবে ইমিডিয়েট নোটিসের উপর ভিত্তি করে। তারপরে গ্রামীণ শিক্ষার প্রসার, অর্থাৎ গ্রাম অঞ্চলে শিক্ষার প্রসার বাড়ানোর জন্য যেই ফান্ড দিত আমেরিকা, সেটা আর দিবে না। নারী শিক্ষার প্রতি জোর দেওয়ার জন্য যেই ফান্ড দিত আমেরিকা, সেটা আর দিবে না। তারপর মানবাধিকার ও সুশাসনের জন্য যেই ফান্ড দিত আমেরিকা, সেই টাকা আর দিবে না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় যেই টাকাগুলো সহায়ক ভূমিকা হিসেবে পালন করতো, অর্থাৎ বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, বিভিন্ন বাহিনীকে ভালোভাবে পরিচালনা করার জন্য যে ফান্ড দেয়া হতো ইউএস থেকে দাতা সংস্থা হিসেবে, সেই ফান্ডটা আর বাংলাদেশ পাচ্ছে না। মানবাধিকার রক্ষা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, আপনারা জানেন যাদের মামলা চালানোর খরচ নাই, তাদের মামলা চালানোর জন্য সরকার কিন্তু একটা ফান্ডের ব্যবস্থা রাখতো, যেটাকে বলা হতো যে মামলা আপনার পরিচালনা করার দায়িত্ব হচ্ছে সরকারের। অর্থাৎ একটা নারী যদি গরিব হয় এবং সে যদি ধর্ষণের শিকার হয়, কিংবা সে ধরেন কোনো না কোনো ভাবে আইনের দ্বারস্থ হয়ে যদি বলে যে আমার এই সমস্যা, আমি সমাজ থেকে এটার কোনো প্রতিকার পাই নাই, ওই নারীর যে আইনের বিচার পাওয়ার যে প্রক্রিয়াটা, সেই পুরো প্রক্রিয়ার খরচ কিন্তু রাষ্ট্র থেকে ব্যয় করার একটা সুযোগ ছিল। সেই টাকাটা আসতো মূলত
আমেরিকার ইউএসএআইডির ফান্ড থেকে সেই টাকাটা আর পাবে না। অর্থাৎ এখন যার টাকা আছে সেই বিচার পাবে, যার টাকা নাই সে আর বিচার পাবে না। সে ফ্রিতে লয়ারও নিতে পারবে না, উকিল নিতে পারবে না, কারণ বিদেশ থেকে ফান্ড আসা বন্ধ। এখন যে সমস্ত লয়াররা ওই নিরীহ মানুষটার পক্ষে দাঁড়াবে, যারা আগে বিনামূল্যে দাঁড়াইতো, তারা এখন টাকা নিয়ে দাঁড়াবে। অর্থাৎ আপনার টাকা আছে তো আপনার মামলার রায় আপনার পক্ষে, আদারওয়াইজ আপনার টাকা নাই, আপনার উকিল দাঁড়াইতে পারে নাই, সুতরাং আপনার মামলা পরিচালনা আপনি করতে পারতেছেন না, স্বভাবতই আসামি খালাস হয়ে যাবে। ফলে কি হবে, দেশে যারা অন্যায় করবে এদের মাত্রাটা বেড়ে যাবে এবং যারা ভিকটিম এরা বিচার পাবে না। তো যারা ভিকটিম তারা যেন বিনামূল্যে বিচারটা পাইতো, এটার জন্য যে ফান্ড আসার কথা সেই ফান্ড বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। জরুরি মানবিক সহায়তা, যেমন প্রাকৃতিক দুর্যোগ কিংবা সংঘাতময় পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ। অর্থাৎ আপনারা জানেন যখন বাংলাদেশে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় কিংবা বিপজ্জনক পরিস্থিতি হয় তখন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফান্ড আসে, আমেরিকাও ফান্ড দেয়। তো আমেরিকা যার মাধ্যমে ফান্ড দেয় সেটাই হচ্ছে এই ইউএসএআইডি। তো এনারা আর ফান্ড দেবে না। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অর্থাৎ ওই যে যেটা নিয়ে সেন্ট মার্টিন ইস্যু নিয়ে আপনাদেরকে প্রায় বলা হয়েছে না, যে সেন্ট মার্টিন ডুবে যাবে, বেশি পর্যটক গেলে সেন্ট মার্টিনের ক্ষতি হবে। এই যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে ইস্যু দিয়ে আপনাদেরকে আটকায় রাখা হয়েছিল, সেই জলবায়ু পরিবর্তনের যে ফান্ডটা আসে আন্তর্জাতিক পর্যায় থেকে সেই ফান্ডটাও আর দেবে না। নট অনলি জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংক্রান্ত যে কোনো কর্মসূচি এই এনজিওদের মাধ্যমে যেগুলো বাস্তবায়ন করা হইতো এই ফান্ডগুলো আর আসতেছে না বা আসবে না আজ থেকে। অর্থাৎ যারা এনজিও বাদ আছেন, যারা এনজিও পরিচালনা করেন, তারা সব থেকে বেশি বিপদে পড়তে যাচ্ছেন এবং বিপদে পড়বেন। কেন পড়বেন? এই এনজিও বাদের চক্করে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। আর বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য এই এনজিওদেরকেই এখন ফান্ড বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন। ফলে কি হচ্ছে, সরকার যেমন ফান্ড পাবে না, একই সাথে এনজিও এলারাও ফান্ড পাবে না। মোট কথা বাংলাদেশে কোনো ফান্ড দেবে না ইউএসএআইডি। মূলত ইউএসএআইডি কাদের জন্য কাজ করে চলেন সেটা আগে জেনে আসি। ইউএসএআইডি উন্নয়নশীল দেশগুলোর সরকার, বেসরকারি সংস্থা, স্থানীয় সংগঠন ও জনগণের সঙ্গে মিলে কাজ করে। অর্থাৎ যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বগুলা ইউএস এর পয়সা নিয়ে রাজনীতি করেন কিংবা যে সমস্ত সংগঠনগুলা ইউএস এর পয়সা নিয়ে নিজেদের সংগঠন পরিচালনা করেন, তারাও আর ফান্ড পাবেন না। দেখছেন, এক শেখ হাসিনা চলে গেছে মানে অভিভাবক নাই, এখন আপনারাও না খেয়ে মরবেন, সেই পদ্ধতিই বাস্তবায়ন হতে যাচ্ছে। বাংলাদেশের মতো দেশেও এটি বিভিন্ন খাতে কাজ করছে, যেমন স্বাস্থ্যসেবা উন্নয়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং কৃষির উন্নয়ন। আপনারা জানেন হৃদয়ে মাটিও মানুষ যে অনুষ্ঠানটা হয় শাইখ সিরাজের, ওখানে বারবার কৃষিকে এত প্রমোট করা হয় কেন? ওইটার পেছনে কিন্তু স্পন্সর ফান্ড হিসেবে এই টাকাগুলো কিন্তু ওখানে যাইতো, যাতে মানুষ কৃষির প্রতি আগ্রহী হয় এবং কৃষির নতুন নতুন উদ্ভাবনকে যেন প্রমোট করা যায়। এখন কিন্তু সেই টাকাটাও আর পাবে না মিডিয়ারা। তো মিডিয়ার ভিতর যারা সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে টকশো করছিলেন এবং সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করছিলেন, তারাও এবার সঠিক সবকটা পাবেন এই ফান্ড বন্ধ হওয়ার মাধ্যমে। সংক্ষেপে বললে ইউএসএআইডি এমন একটি প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশগুলোর মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে। অর্থাৎ ইউএসএআইডি তাদেরকেই টাকা দেয় যারা উন্নয়নশীল দেশ, মানে এই দেশটা উন্নয়নশীল অবস্থায় আছে, এদেরকে ফান্ড দিলে আরো গ্রো করবে, এই সমস্ত দেশকেই ওরা টাকা দেয়। তো এরা যখন ফান্ড দেওয়া বন্ধ করে দিল, তার মানে এখন এই চিঠি ইস্যু হওয়ার পর থেকে বাংলাদেশ কিন্তু এখন অফিসিয়ালি দরিদ্র দেশে পরিণত হয়েছে। অর্থাৎ বহির্বিশ্ব থেকে দাতা সংস্থারা আর কোনো ফান্ড দেবে না, এবার পাবলিকের টাকায় সরকার পরিচালনা করা হবে। অর্থাৎ বুঝছেন, এবার সরকার সরাসরি বহির্বিশ্ব থেকে যখন ফান্ড পাবে না, আপনার আমার মতো জনগণকে চোষা শুরু করবে, অতিরিক্ত ভ্যাটের মাধ্যমে চুষবে, বেশি দামে জিনিস খাওয়ানোর মাধ্যমে চুষবে। দ্বিতীয় কথা, যে রাস্তাঘাটে মোটরসাইকেল নিয়ে যান না, নিরাপত্তা তল্লাশির নামে মোটরসাইকেল আটকায় দিয়া অতিরিক্ত টাকা আদায়ের নামে ওই কেস দিয়ে দিবে, যেখানে 2500 টাকার মামলা সেখানে দিয়ে দিবে 5000, কারণ পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু সরকারকে চলতে হয়। তো সরকারের কাছে এখন নাই টাকা, তো সরকার পাবলিকের কাছ থেকে নিয়েই সেটা পূরণ করবে। এই পরিস্থিতি তৈরি করবে, কারণ বিদেশ থেকে দাতা সংস্থারা অর্থ আর দেবে না। অর্থ কেন দেবে না, এখানে কি লেখা আছে চলেন একটু পড়ি। এতক্ষণ তো বাংলায় পড়ে শোনালাম, এখন একটু ইংলিশে পড়ে শোনাই যে ইউএসএআইডি ইমিডিয়েট নোটিসে কি বলছে। তাদের নোটিসের সাবজেক্টটা ছিল Immediate stop work order / suspension of all activities. References: President Trump's executive order on reevaluating and realigning United States foreign aid. Notice on President Trump's executive order on reevaluating and realigning United States foreign aid. Notice on implementation of executive order. DIA activities under existing USAID awards. This letter serves as a directive to all USAID Bangladesh implementing partners to immediately stop, cease, and/or suspend any work performed under your respective USAID Bangladesh contract, task order, grant, cooperative agreement, or other acquisition or assistance instrument. This action is taken in accordance with the applicable authority under your award, which may include FAR Clause 52.24 2-15 Stop Work Order, or alternate I, 2 CFR 700.14,
or the applicable standard provisions as appropriate. অর্থাৎ বাংলাদেশে ইউএসএআইডির যত কার্যক্রম আছে সেটা ইমিডিয়েট বন্ধ করার জন্য ট্রাম্প প্রশাসনের মিস্টার রিচার্ড বি অ্যারন নামক একজন ব্যক্তির স্বাক্ষরিত নোটিশ ইতিমধ্যে বাংলাদেশের ইউএসএআইডি কার্যালয়ে চলে আসছে। সহজ বাংলায় বলতে গেলে এই নোটিশে এটাই লেখা আছে যে বাংলাদেশে যত প্রকার দাতা সংক্রান্ত কার্যক্রম রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্ডার অনুযায়ী সেটা ইমিডিয়েটলি বন্ধ করার হুকুম জারি করা হলো। অর্থাৎ এই চিঠি ইস্যু হওয়ার পর থেকে বাংলাদেশে ইউএসএআইডির সকল কার্যক্রম আজ থেকে অফিসিয়ালি বন্ধ। এবার কোথায় যাবে ইউনুস প্রশাসন? এবার কোথায় যাবে বাংলাদেশের ওই সেনা শাসিত সরকার? কেন বলছে এই কথা? কারণ বাংলাদেশের পাবলিকের হাতে তো যা আছে এটা শোষণ করে নেবেন, তারপর যাবেন কোথায়? পাবলিক তো আর টাকা বানায় না। আর আপনারাও যে টাকা ছাপাবেন সেটার জন্য যে জিনিসটা লাগবে ফরেন রিজার্ভ এবং গোল্ড, সেটা পাবেন কোথায়? তার মানে চিপায় পড়তে যাচ্ছেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। যেটা আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে ইউনুস সরকার খুব শীঘ্রই চিপায় পড়তে যাচ্ছে। এই যে চিপায় পড়ার একটা মাত্র স্টেপ কেবল বাস্তবায়ন হলো। মানে এটা হচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটিজ এর মধ্যে একটা অ্যাক্টিভিটিস যেটা বন্ধ করে দিলে অটোমেটিক সরকার অর্ধেক পঙ্গু, বাকি অর্ধেকও পঙ্গু হবে। যখন রাশিয়ান দাতা সংস্থাগুলো তাদের ফান্ড বন্ধ করে দিবে, জাপানিজ দাতা সংস্থা যখন ফান্ড বন্ধ করে দিবে, ইভেন বিশ্ব ব্যাংক সে যখন টাকা অফ করে দিবে, কোথায় যাবেন? বাংলাদেশের ঘাড়ে এতগুলা ঋণ কে পরিশোধ করবে? ঋণ যে নিয়েছে তার মাধ্যমেই পরিশোধ করানোর ব্যবস্থা আপনাদের করাবে। ইউনুসের খায়া কাম নাই বাংলাদেশের এই ঋণ পরিশোধ করবে। বাহির দেশ থেকে ভাই ভিক্ষা করে আনুক আর ঋণ করে আনুক, বাংলাদেশটারে তো চালাইছে, পরিচালনা করছে শেখ হাসিনা। দেশের জন্যই তো করছে, আপনার আমার জন্যই তো করছিল। বাট আজকে কি হলো? লিডারশিপ কাকে বলে এবার বোঝেন। তিনি নাই বাংলাদেশে, কিন্তু তার অবর্তমানে যে অভাবটা সেটা কিন্তু বহির্বিশ্ব বুঝতে পারছে এবং সেই অনুযায়ী কিন্তু সব। ইউনুস সাহেব টেরি বেরি করবেন না। একটা স্লোগান আছে, তেরে মেরে ঠান্ডা করে দেব ঠান্ডা। জনগণ ঠান্ডা ঢুকাই দিবে। ডক্টর ইউনুস, ডক্টর আসিফ নজরুল, আপনারা কোন হলো? আসিফ নজরুল 3-4 মাসের মধ্যে কোন মোটা তাজা গরুর ওষুধ খাইছে? আসিফ নজরুল আপনার চর্বি বাড়ানোর জন্য, মেদ বাড়ানোর জন্য, দেশ লুট করার জন্য আপনাকে ওখানে বসানো হয় না। 600 কোটি টাকা না আরো কত 100 কোটি টাকা, এটা মাফ করলেন কেন? কে পারমিশন দিয়েছে? ইউনুস সাহেব আপনার কোম্পানির ট্যাক্স কমিয়ে দিয়ে, মওকুফ করে দিয়ে জনগণের উপরে 12,000 কোটি টাকার ট্যাক্স বাড়িয়ে দেওয়ার কে পারমিশন দিয়েছে? কে? আরেকটা আছে আসিফ নজরুল স্যার, তিনি ওনার চর্বি দেখছেন? চর্বি, আরে ভাই একটা গরুকে কোরবানির জন্য, কোরবানির সময়, কোরবানির ঈদে মোটা তাজা করার জন্য কি খাওয়াইতে হয়? ফিল খাওয়াইতে হয়, ওষুধ খাওয়াইতে হয়, মোটা তাজা করার ওষুধ খাওয়াইতে হয়। আসিফ নজরুল 3-4 মাসের মধ্যে কোন মোটা তাজা গরুর ওষুধ খাইছে? ওর চর্বি বেড়ে গেছে। চর্বি তো কমে যাওয়ার কথা। চর্বি তো আবুদয় হাবিলদারের বাড়ে নাই, জনগণের বাড়ে নাই, তারেকের বাড়ে নাই, সাকের বাড়ে নাই, আরিফের বাড়ে নাই। আমরা যারা 16 বছর আন্দোলন করেছি তাদের কারো চর্বি বাড়ে নাই। আসিফ নজরুল হঠাৎ করে ওর চর্বি বেড়ে গেছে। কেমনি জানেন? ঘুষকে, লুটের টাকাকে, হাজার হাজার কোটি টাকা লুট করেছে। কোটার পিপি নিয়োগ হয়, কোটি কোটি টাকার কারবার করে আসিফ নজরুল। আওয়ামী লীগের নেতাদেরকে জেল থেকে ছেড়ে দেয় কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। আসিফ নজরুল আপনার চর্বি বাড়ানোর জন্য, মেদ বাড়ানোর জন্য, দেশ লুট করার জন্য আপনাকে ওখানে বসানো হয় না। এই জনগণের রক্ত চুষার জন্য উপদেষ্টা জনগণের উপরে ভ্যাট বাড়িয়ে দিয়ে 12,000 কোটি টাকা অতিরিক্ত ভ্যাট নিয়ে সরকারি আমলাদেরকে 7,000 কোটি টাকা দিয়ে দিবেন। এ হলো অবস্থা। এই যে আরেক এজেন্ট সালেউদ্দিন আহমেদ শেয়ার বাজার পুরো লুট করেছে। এই লুটের নেতৃত্ব দিয়েছে সালেউদ্দিন আহমেদের 2 মেয়ের জামাই রুবাইয়াত, আরেকটা কি একটা নাম,
আরে ভাই, তোমার আত্মীয়কে শেয়ার বাজার লুট করার জন্য, গ্যাসের দাম বাড়ানোর জন্য, ব্যাড ট্যাক্স বাড়ানোর জন্য তোমাকে তো অর্থ উপদেষ্টা করার হয় নাই। কি শুরু করছো? জুলুম। আমরা জালিমদের ভিতরে ঢুকাইয়া দিতে জানি। যারা দেশকে জুলুম করবে, জনগণকে জুলুম করবে, তাদেরকে হান্দাইয়া দিতে জানি। ইউনূস সাহেব, টেরি বেড়ি করবেন না। একটা স্লোগান আছে, তেরে মেরে ঠান্ডা করে দেব ঠান্ডা। জনগণ ডান্ডা ঢুকাই দিবে। সাবধান হইয়া যান। ব্যাড ট্যাক্স কমান, বাজার সিন্ডিকেট ভাঙেন, লুটপাটকারীদেরকে ধরেন, দুর্নীতি বন্ধ করেন, দেশের অর্থ পাচারের টাকা ফিরিয়ে আনেন, ব্যাড ট্যাক্স একদম কমিয়ে দিবেন, না হলে সরকারে থাকতে দিব না। অনেক জুলুম শুরু করেছেন, আর না। ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল, আপনারা কোন হনু? আমরা হনু মনু সব ওপারে পার করে দিই, আবার লাল লালনে ঢুকাই দিই। সাবধান। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও ফুটেজে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ ঘটেছে তা কিছু তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এর বিষয়ে আমরা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। দেশে শেখ হাসিনাতেই মানুষের আস্থা, শেখ হাসিনাতেই মানুষের ভরসা। সো কেন মানুষের আজকে, আসলে আমরা শুধু বললেই তো হবে না। আমরা যারা রাজনীতি করি বা দল করি বা বিভিন্ন মত পথের মানুষ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, কিন্তু কেন শেখ হাসিনাতে আস্থা? মানুষ কেন বলছে শেখ হাসিনাতে আস্থা? আসলে একটু দেখি, বিশ্লেষণ করে বুঝি যে কেন মানুষ বলে আজকে এই দিন শেখ হাসিনাতে আস্থা। দেখুন যে মানুষ কেন শেখ হাসিনাতে মানুষ আস্থা পাচ্ছে, শেখ হাসিনাতে ভরসা পাচ্ছে, কেন মানুষ মনে করে যে বাংলাদেশে শেখ হাসিনাই আমাদের সর্বশেষ আস্থা ভরসা। নাম্বার ওয়ান, যদি আপনি দেখেন যে এই বাংলাদেশে কিন্তু আর যাই বলেন, আওয়ামী লীগ শাসন আমলে কিন্তু, শেখ হাসিনার শাসন আমলে কিন্তু মানুষের মধ্যে শান্তি ছিল, মানুষের মধ্যে শৃঙ্খলা ছিল, আইনের শাসন ছিল। কেউ যদি অপরাধ করত তাহলে তাকে তার বিচারের সম্মুখীন হতে হতো, সেটা যে দলের হোক না কেন। এটা কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু এখন কি হচ্ছে? এখন মানুষের বাড়িতে ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। এখন কি কোনো আইনের শাসন আছে? এখন কি কেউ বিচার পাচ্ছে? বিচার পাচ্ছে না। কোর্টে কে মানুষ জামিন পাচ্ছে না। আইনজীবীরা কি তাদের কোর্টে তাদের বা আসামির পক্ষে কি লড়তে পারছে না। আইনের শাসন বাংলাদেশে নেই। এই জন্য সব মানুষই এখন মনে করে যে সে আসলে শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনা আমলেই ভালো ছিল। তারপরে আপনি যদি দেখেন সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে কিন্তু গণতান্ত্রিক স্পেস ছিল, বাক স্বাধীনতা ছিল। কেমন গণতান্ত্রিক স্পেস ছিল? এখন আপনি বলেন যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, বিএনপি নির্বাচনে কম আসন পেয়েছে, সেটা রাজনৈতিক অনেক বড় ডিবেট, সেই ডিবেটে যেতে চায় না। বাট শেখ হাসিনা কিন্তু বারবার বিএনপিকে আহ্বান করেছিল যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন। শেখ হাসিনা কিন্তু বারবার বলছে যে আপনারা আসেন নির্বাচনে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছিল, আহ্বান করা হয়েছিল। কিন্তু এখন আপনি কি দেখেন? এখন কোন গণতান্ত্রিক স্পেস আছে? একজন উপদেষ্টা জনাব মাহফুজ, সে বলছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, কারণ আওয়ামী লীগ বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশে বিশ্বাস করে না। সো এখন আপনি বলেন যে কত বড় একটি পাগলের প্রলাপ। যে রাজনৈতিক দল এই দেশটাকে স্বাধীন করেছে, যে রাজনৈতিক দলের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে, যে রাজনৈতিক দলটি এদেশের মানুষের স্বাধীনতার জন্য কাজ করেছে, গণতন্ত্রের জন্য কাজ করেছে, ভোটাধিকারের জন্য কাজ করছে, সেই দলটিকে একটি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য যারা মাহফুজা নাম বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী না, আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে কি না করবে, আওয়ামী লীগ কি করবে, সেটা তো এদেশের জনগণ নির্ধারণ করবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে কোনো খারাপ কাজ করে থাকে তাহলে এদেশের জনগণ ভোট দিবে না। এদেশে সেটা জনগণের ডেমোক্রেটিক রাইট। আপনার এদেশের জনগণের ডেমোক্রেটিক রাইটটাকে আপনি আপনার ফেসিজম দিয়ে, আপনার সর্বকালের সর্বনিকৃষ্টতম
স্বৈর শাসক ফেসিস্ট জঙ্গি ইউনূসের ফেসিজম বাংলাদেশে কায়েম করার জন্য আপনি বলছেন যে বাংলাদেশে আপনি নির্বাচন, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবেন না। তো আপনি কত বড় ফেসিস্ট, আপনি কত বড় স্বৈর শাসক, আপনি একবার চিন্তা করে দেখেন, এবং এদেশের জনগণ একবার চিন্তা করে দেখেন যে একজন উপদেষ্টা কিভাবে বলে বাংলাদেশের একজন আওয়ামী লীগের মতো একটি দলকে যে নির্বাচন করতে দিবে না। তাহলে এদের দ্বারা বাংলাদেশে কি হতে পারে? বাংলাদেশের কোনো আইনের শাসন, গণতন্ত্র এগুলো কি প্রতিষ্ঠিত করা সম্ভব? কখনো সম্ভব না। আর বাক স্বাধীনতা যদি বলেন, আপনারা দেখেন যে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা ছিল। টিভি চ্যানেলগুলোতে যদি আপনি দেখেন যে বিএনপি বলেন, অন্য জাতীয় পার্টি বলেন, অন্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ নিয়মিত টকশোতে যেত। 2 জন বিএনপি থাকলে 2 জন আওয়ামী লীগের থাকতো, 2 জন আওয়ামী লীগের থাকলে 2 জন অন্য দলের থাকতো। মানে সকল দলের কথা বলার একটা রাজনৈতিক অধিকার, বাক স্বাধীনতার একটা জায়গা ছিল আওয়ামী লীগ শাসন আমলে। কিন্তু এখন কি দেখছেন? এখন কাকে ধরে এনে টিভিগুলোতে বসানো হচ্ছে, কাকে ধরে এনে আপনার এই রাজনীতি করার সুযোগ দিচ্ছে, কাকে ধরে এনে টকশোতে কথা বলানো হচ্ছে? সকল মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তিগুলোকে এখানে ধরে এনে রাজনীতি করতে দেওয়া হচ্ছে। আর আরেকটি বিষয় যদি দেখেন, এই বিষয়গুলোর কারণে মানুষ মনে করছে যে এখন শেখ হাসিনাতে আস্থা। এই বিষয়গুলোর কারণে এখন মানুষ মনে করছে শেখ হাসিনাই আমাদের ভরসা। আর চাকরির কথা যদি বলেন আপনি, যে মানুষ শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগ শাসন আমলে মানুষের চাকরি ছিল, মানুষের ব্যবসা বাণিজ্য করতে পারত, গার্মেন্টস সেক্টরগুলো সচল ছিল, মানুষের গার্মেন্টসে চাকরি করতে পারত, মানুষের আয় রোজগার ছিল। এখন কি আছে? মানুষের সে চাকরি নাই, ব্যবসা নাই, গার্মেন্টস সেক্টর নাই, আয় রোজগার নাই, কিছুই নাই। এই কারণে কিন্তু মানুষ এখন দেখেন অল্পতে কিন্তু মানুষ রাস্তায় নেমে আসছে, মানুষ তাদের ধৈর্য হারিয়ে ফেলেছে, মানুষ তাদের লস অফ সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলেছে, মানুষের এখন দেয়ালে মানুষের পিঠ ঠেকে গেছে। এই জন্য কিন্তু দেখবেন যে ছোট ছোট বিষয়ে কিন্তু মানুষ রাস্তায় নেমে আসছে। আর যখন মানুষ রাস্তায় নেমে আসছে, তাদের উপর স্বৈরাচারী কায়দায়, ফেসিজমের কায়দায় এই ফেসিস্ট স্বৈর শাসক সুৎখোর মহাজন জঙ্গি ইউনূস তাদের উপর আক্রমণ করছে, তাদের উপর নির্যাতন করছে, তার বাহিনী লেলিয়ে দিচ্ছে। যে আপনি দেখেন যে এফতেদিয়া শিক্ষকরা আন্দোলন করছে, তাদের উপরে কিভাবে বর্বরিচিত ভাবে তাদের উপরে হামলা করা হয়েছে। এই যে ছাত্র সাত কলেজের শিক্ষার্থীরা আজকে আন্দোলন করতে আসছে, তাদের উপরে কিভাবে ন্যাক্কারজনক ভাবে তাদেরকে পিটানো হয়েছে। আওয়ামী লীগ আমলে তো এগুলো ছিল না। আওয়ামী লীগ আমলে প্রত্যেকটি মানুষের রাইট ছিল, কথা বলার রাইট ছিল, কথা বলতে পেরেছে, আন্দোলন করেছে, বড় বড় আন্দোলন হয়েছে, শিক্ষকরা আন্দোলন করেছে, গার্মেন্টস কর্মীরা আন্দোলন করেছে, তাদের সাথে কথা হয়েছে, নেগোসিয়েশন হয়েছে। কিন্তু এখন কি হচ্ছে? এখন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বৈর শাসন, জঙ্গি শাসন চলছে এই ইউনূসের আমলে। তারপরে আপনি দেখেন যে গরিব মানুষের পেটে লাথি দেওয়া হচ্ছে। আগে একজন রিক্সা চালক ভাই, উনিও অন্তত পক্ষে 1500 টাকা 1600 টাকা কামাই করতে পারতেন, কিন্তু এখন তার সে আয়টা এখন 600 টাকা 700 টাকায় চলে আসছে। এখন সে বাসা ভাড়া দিবে কি, খাবে কি, তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে কিভাবে সে ভরণ পোষণ দিবে? এই জন্য কিন্তু মানুষের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ কিন্তু দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। তারপরে সারা বাংলাদেশে মানুষের মধ্যে বয়স্ক ভাতা দেওয়া হতো, বিধবা ভাতা দেওয়া হতো, এখন কিন্তু বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে না, বিধবা ভাতা দেওয়া হচ্ছে না, এগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। প্রবাসীরা রেমিটেন্স পাঠালে যে প্রণোদনা পেত সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে অপর দিকে ব্যাড ট্যাক্স আরোপ করা হচ্ছে জনগণের উপরে। তার মানে জনগণের গলা টুটি চিপে ধরা হচ্ছে। স্বৈরতান্ত্রিক ভাবে এই দেশটিকে চালানো হচ্ছে। উন্নয়নমূলক কাজ আপনি যদি বলেন, বাংলাদেশে কোনো উন্নয়নমূলক কাজ এখন হচ্ছে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রতিদিন গড়ে 300, আজকের পত্রিকার রিপোর্ট এসে 313 জন প্রতি মাসে খুন হচ্ছে। প্রতি মাসে 313 জন মানুষ খুন হচ্ছে। সো আপনি এমন বাংলাদেশকে আগে কখনো দেখেছেন যে প্রতি মাসে 313 জন মানুষ খুন? এটা বাংলাদেশে কখনো বাংলাদেশিরা আমরা কখনো দেখেছি? আমরা কখনো প্রত্যাশা করেছি? কখনো এটা করিনি। এই বাংলাদেশে এটা ছিল না। শেখ হাসিনার আমলে মানুষ শান্তিতে বসবাস করতে পারত, মানুষের চলাফেরার স্বাধীনতা ছিল, মানুষ বিচার পেত। এখন কি হচ্ছে? বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। কোর্টের গুলোতে মুভ জাস্টিস হচ্ছে, ভোগের মুল্লুকের মতো একটা দেশ চালাচ্ছে। এই জন্য এই বিষয়গুলো বিবেচনায় এনে এই কয়েক মাসের মধ্যে মানুষের মনে একটি বদ্ধমূল ধারণা হয়েছে যে শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনাতে আমাদের দরকার। আর আমিও মনে করি যে প্রকৃত পক্ষেই
যে শেখ হাসিনা ছাড়া আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না, শেখ হাসিনা ছাড়া এই দেশ চলবে না, শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষ শান্তিতে থাকবে না। তাই সকলকে বলবো, সকল রাজনৈতিক দলকে, সকল শ্রেণী পেশার মানুষকে, সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা সকলে মিলে আমাদের সাংবিধানিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা আবারও ক্ষমতায় আনি। কারণ শেখ হাসিনা ছাড়া আমাদের এই বাংলাদেশ কেউ বাঁচাতে পারবে না। আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়ন করতে হলে, উন্নয়নের চাকাকে সচল রাখতে হলে শেখ হাসিনাকে লাগবে। একটি কথা মনে রাখবেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু জীবনের সোনালী সময় জেলে থেকে জীবনের বিনিময়ে এদেশকে স্বাধীন করে মানুষের জন্য কাজ করেছেন। তো সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চাইতে যদি কেউ বলে এই দেশকে বেশি ভালোবাসে, তাহলে আপনি বুঝতে হবে সে পাকিস্তানের প্রেতাত্মা। সে কোনো না কোনো ভাবে বঙ্গবন্ধু কন্যাকে, পাকিস্তানকে, দেশকে ধ্বংস করে দিতে চায়। তো তাই আমি সকলকে বলবো যে আসুন সকলে মিলে কন্যাকে, সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আবারও এদেশের প্রধানমন্ত্রী করে দেশ সেবা করার সুযোগ দেই। সেই প্রত্যাশারে সকলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও এদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ দিবেন, সেই প্রত্যাশা করে আপনাদের সকলের দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর সমালোচনা, নেগেটিভ মন্তব্য, পজিটিভ মন্তব্য সবাই করবেন। এটা হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। আমরা যদি কোনো ভুল করি, একজন রাজনীতিবিদ হিসাবে, রাজনৈতিক নেতা হিসাবে আমরা যদি কোনো ভুল করি, আপনারা সমালোচনা করবেন, নেগেটিভ কমেন্টস করবেন, সেটার পাল্টা জবাব দেবেন। আমরা সে আপনাদের সমালোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা ভালোভাবে কাজ করার চেষ্টা করব, যেন মানুষের সাথে যেন কাজ করতে পারি, মানুষের জন্য যেন সেবা করতে পারি। আর সেটাই হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক উদ্দেশ্য। তাই আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা। আর যাওয়ার আগে আরেকটি কথা বলছি, যে আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে আমরা যারা মনে করি যে শেখ হাসিনাতে আস্থা, জনগণ মনে করে শেখ হাসিনাতে আস্থা, তাই শেখ হাসিনাকে আমরা যে চাই সেটা বোঝানোর জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছি যে সারা বাংলাদেশে আমরা প্রতিটি দেয়ালে দেয়ালে, বাংলাদেশের প্রতিটি দেয়ালে দেয়ালে আমরা লিখে দিব শেখ হাসিনাতে আস্থা। সো আপনাদেরকে সবার কাছে বলবো, সবাইকে অনুরোধ করব, যারা মনে করেন যে শেখ হাসিনাই বাংলাদেশের আস্থা, সবাই বাংলাদেশের প্রতিটি দেয়ালে দেয়ালে লিখে দিবেন শেখ হাসিনাতে আস্থা। এবং বাংলাদেশের সমস্ত ত্রাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ত্রাণ দপ্তর, স্টপ অর্ডার। তো বাংলাদেশ তো এখান থেকে তো কোনটা হয়ে যাচ্ছে না, একে এই অবৈধ সরকারকে সরাতে হবে। বৈধ সরকার ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন দেবে। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার। এবং সম্প্রতি খবর আপনারা রাখেন না, সিলেট, চট্টগ্রাম সহ খুলনা সহ যতগুলো বারে নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগ পন্থীরা জয়যুক্ত হয়েছে। বাংলাদেশে 20% লোক তারা জঙ্গিবাদ, মৌলবাদ, পাকিস্তানিদের পক্ষে, যারা 71-এ হেরেছিল, রাজাকাররা বা তার নাতিপুতিরা। কিন্তু বাংলাদেশের 80% লোক কেবলমাত্র সনাতনীরা নয়, ওখানে অনেক প্রোগ্রেসিভ মুসলিমরাও আছে। তারা বাংলাদেশের উন্নয়ন চায়, যে উন্নয়ন ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা ওয়াজেদ করেছেন। এবং বাংলাদেশে বর্তমান যে অবস্থা, সেখানে খালেদা জিয়ার সময়, হুসেন মোহাম্মদ এরশাদের সময়ও যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়েছে। এই সুদখোর ইউনূস তার যে গ্রামীণ ব্যাংক চিটফান্ড, তার আগামী 29 সাল পর্যন্ত ভ্যাট মুকুব করেছেন, জনগণের উপর 12% ভ্যাট চাপিয়ে দিয়েছেন। টাইম ডেজ আর নাম্বার। আমার বিশ্বাস শক্তিশালী দুই রাষ্ট্রপ্রধান আমেরিকা এবং ভারতবর্ষ, তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মৌলবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ শুধুমাত্র ভারত নয়, বিশ্বের সমস্ত কমিউনিটির কাছে থ্রেট। ওসামা বিন লাদেন বলুন বা এই শক্তি বলুন,
তাই ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই হামাস যেভাবে আত্মসমর্পণ করেছে, ইসরায়েলি পণবন্দীদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই, তাতে আমার বিশ্বাস যে বাংলাদেশে গণতন্ত্র এবং সকলের ধর্মাচরণের যে অধিকার, এই অধিকার প্রতিষ্ঠিত হবে। আমাদের হিন্দু ভাই বোন আত্মীয় স্বজন তাদের চোখের জল আমাদের দেখতে হবে না, এবং আমরা যে সমস্ত আস্থার জায়গা মন্দির যেভাবে ভাঙছে সেগুলো বন্ধ হবে। ফেন্সিং তো হবে। মুখ্যমন্ত্রী বলেছে বাংলা থেকে আলাদা হতে, জসিমউদ্দিন বাংলাদেশের জঙ্গি বলেছে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করার ডাক দিতে বলেছে মুখ্যমন্ত্রী। ডাক দিই না, আজকে কর্তব্য পথে উপরে দেখছিলেন না, ভারতবর্ষের কাছে যে মডার্ন ড্রোন আছে না, কোনো ম্যান পাওয়ার লাগবে না। আমরা পাকিস্তান পরমাণু বোম আছে ভিতরে ঢুকে মেরে এসেছি। পুলওয়ামার ঘটনার পরে, অবন্তিপুরার ঘটনার পরে অন্ধার ঘুষকে মারা, আর আমাদের একজন এয়ারফোর্সের পাইলটকে ওরা ধরে ফেলেছিল। এক রাত্রের মধ্যে বীরের পোশাকে তাকে ফেরত দিতে হয়েছে। দিস ইজ ভারতবর্ষ, দিস ইজ নরেন্দ্র মোদী। শক্তিশালী দেশ, শক্তিশালী রাষ্ট্রপ্রধান, এরা এখানে আমাদেরকে চুলকাতে আসছে, চুলকাতে আসবেন না। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়েছে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকালীন আজকে সারা বাংলাদেশে কি করেছে তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।